স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। জাতিসংঘের গুম এবং নির্যাতন বিরোধী কনভেনশনে সই করেছে বাংলাদেশ। আজ উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় এতে সই করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত ১৬ বছরে র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কত গুমের ঘটনা ঘটেছে তার তদন্তে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যের কমিশন গঠন করেছে সরকার। গত ২৭ আগস্ট কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট ১৯৫৬ এর ক্ষমতা বলে এই কমিশন গঠন করা হয়। যেন কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। এইটা একটা খুবই বড় স্বস্তির ব্যাপার মানবাধিকার কর্মীদের জন্য। দেশে বন্যা কবলিত ১১ জেলার মধ্যে ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় বানভাসীদের দুর্ভোগ চরমে উঠেছে। এ পর্যন্ত মারা গেছে ৫২ জন। কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর থেকে নেমে আসা বন্যার পানিতে চাঁদপুরে বাড়ছে জলাবদ্ধতা। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে শাহরাস্তি উপজেলায়। এই উপজেলায় এখনও পানিবন্দী রয়েছে ৬০,০০০ মানুষ। সরকারি হিসেবে কুমিল্লা জেলার ১৪ উপজেলার ১০,৬১,০০০ মানুষ এখনও পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছেন। পানিবন্দী মানুষদের জন্য মোট ৭২৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। গোমতী নদীর পানি কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি নেই। বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে এখনও লোকালয়ে প্রবেশ করছে পানি। কুমিল্লার ১৭ উপজেলার মধ্যে ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে অন্তত ৭টি উপজেলায়। লক্ষ্মীপুরে প্রতিদিনই পানি বাড়ছে। রহমতখালী, ওয়াবদা ও ভুলুয়া খাল দিয়ে নোয়াখালীতে পানি প্রবেশ করছে। দুর্গম এলাকাগুলোয় পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। ঘরে সব শেষ হয়ে যায়, ঠিক মতন খাওয়া দাওয়া হয়নি। এখানে কোনো ত্রাণ আসতেছে না। অনেক মানুষ আছে, অনেক অসহায়, কিছু খাইতেছে না। আজকে ৩-৪ দিন ধরে ওরা উপাসে আছে। ঘরে থাকতে পারে না, দুয়ারে থাকতে পারে না, পানি, কাজী, খাওয়া দাওয়ার কিছুই মানুষের নেই। ভিতরের মানুষগুলো বেশি কষ্ট আছে, ওরা যাইতেও পারে না কোনো দিকে, তারা চাইতেও পারে না, ওদেরই সমস্যা বেশি। এতিমখানা সড়কের এই সাইডটায় কিছু মানুষ আশ্রয়কেন্দ্রে যাইতে পারে না। এরা শহীদ স্কুলে জায়গা না, এখানে এরা বিভিন্ন ছাদে আশ্রয় নিচ্ছে, বাড়িঘর ফালাইতে আসে, কেউ আছে দোকান দানে বসছে। আমার দাদাও দেখছেনি কোনোদিন এই পানি। দেশের সব প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। নতুন করে বন্যা আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দুপুরে ব্রিফিংয়ে উপবিভাগীয় প্রকৌশলী মেহেদি হাসান এসব তথ্য জানান। উজানে এবং দেশের অভ্যন্তরে সব জায়গাতেই আগামী ৪৮ ঘন্টায় নদ নদীর পানির সমতল হ্রাস পাবে এবং সার্বিক একটা উন্নতি হবে। তা আমাদের তথ্য অনুযায়ী এখন কোনো জায়গায় ফ্লাডিং সিচুয়েশন ভাবে নেই। হয়তো কোনো জায়গায় নিম্ন অঞ্চলে কিছু থাকতে পারে, সেটা নেমে যাবে, কিন্তু আমাদের মনিটরিংয়ে এখন পর্যন্ত তেমন বন্যাক্রান্ত কোনো জেলা নেই। রাজবাড়ীতে পদ্মা নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের ফলে বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। কয়েকদিনের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে শহর রক্ষা বাঁধের প্রায় ৬০ মিটার। হুমকির মুখে রয়েছে পদ্মাপাড়ের মানুষ। প্রমত্ত পদ্মার আকস্মিক পানি বৃদ্ধি ও প্রচণ্ড ঢেউয়ের আঘাতে পদ্মার পাড়ে ভাঙন দেখা দিয়েছে। কয়েকদিনে রাজবাড়ী শহর রক্ষা বাঁধের বড়চর বেনীনগর এলাকায় সিসি ব্লক ও জিও ব্যাগ ধসে নদীর গর্ভে বিলীন হয়েছে প্রায় ৬০ মিটার এলাকা। এছাড়া পদ্মা নদীর তীরবর্তী মিজানপুর ইউনিয়নের বিভিন্ন স্থান ভাঙনের কবলে পড়েছে। ঝুঁকিতে রয়েছে বিদ্যালয়, মসজিদ সহ শত শত বিঘা ফসলি জমি। ভিটে মাটি হারিয়ে দিশেহারা পদ্মার পাড়ের মানুষ। ১৫০ পাখি বাবদাদা যা ছিল সব ভেঙে গেছে, এখন পরিণত বাড়িঘর যাচ্ছে সব ভেঙে যাচ্ছে। তার পরিবর্তে সরকার পাইলিন দিয়েছিল, সাউটা ভেঙে যাচ্ছে। এখন আমরা কোন জায়গায় বাস করব, কি করব, পোলাপান নিয়ে কখন বেশি বেড়াবো। রাজবাড়ী শহর রক্ষায় আছে তীর সংরক্ষণ বাঁধ। জিও ব্যাগ ফেলে দ্রুত ভাঙন রোধের দাবি জানিয়েছে এলাকাবাসী। ২-৩ দিন ধরে প্রায় ৩০০ ফিটের মতো ভেঙে গেছে। এই জায়গা যদি এখন কোনো কাম কাজ, কোনো বস্তা মস্তা যদি না ফেলানো যায়, এই জায়গা যা বাড়ি ঘর আছে, যা জমি জমা আছে, সব এই ভেঙে সব চলে যাবে। আমাদের ছাত্র ভাইয়েরা যদি এখন এই গাং বাঁধার পদক্ষেপ না নেয়, তাহলে আমরা পদ্মার নদীতে ভাসে চলে যাব। জিও ব্যাগ ফেলে ভাঙন রক্ষার আশ্বাসও দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
পদ্মা নদীর পানির কিছু কিছু জায়গায় ঘূর্ণাবর্ত স্কাউরিং জনিত এবং প্রচণ্ড ঢেউয়ের আঘাতে মানে ৭,০০০ নদী তীর সংরক্ষণ কাজের ২০ থেকে ২৫ মিটার অংশের কিছু অংশের ভাঙন হচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে মাঠ পরিদর্শন করে এটা ঊর্ধ্বতন দপ্তরকে অবহিত করছি। শুধু আশ্বাস আর প্রতিশ্রুতি নয়, পদ্মার পাড়ের মানুষের দাবি দ্রুত সময়ে কাজের বাস্তবায়ন হোক। দীপ্ত বার্তা কক্ষ। দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের অভিযোগের অন্ত নেই। সেবা পেতে হয়রানি, রোগীর পকেট থেকে বেশি টাকা খরচ, ভুল চিকিৎসা সহ নানা অভিযোগ প্রায়শই পাওয়া যায়। এমন অবস্থায় স্বাস্থ্য খাতে সংস্কার নিয়েও কথা বলছেন বিশেষজ্ঞরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশের প্রায় সব খাতে সংস্কারের বিষয়টি আলোচনাধীন। এর মধ্যে গুরুত্ব পেয়েছে স্বাস্থ্য খাত। দীর্ঘদিন ধরে এই খাতে অনিয়ম, দুর্নীতি, রাজনৈতিক প্রভাব বিস্তার সহ নানান আলোচনা চলমান। প্রান্তিক পর্যায়ে সেবা না পাওয়া, রাজধানীসহ দেশের বিভাগীয় হাসপাতালগুলোতে রোগীর উপচে পড়া ভিড়, সঠিক পরীক্ষা নিরীক্ষা না হওয়া, ওষুধের দাম এবং সর্বোপরি সেবা না পেয়ে বিদেশমুখিতা স্বাস্থ্য খাতের বড় দুর্বলতা। এছাড়াও বাজেটের কম বরাদ্দ এবং সঠিক ব্যবহার করতে না পারার বিষয়গুলো নিয়েও নানান সময়ে কথা বলেছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাঁর প্রথম ভাষণে স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। জনগণের জন্য পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় সংস্কার করা হবে। এই খাতে সংশ্লিষ্ট সকলকে জবাবদিহিতার আওতায় আনা হবে। এই বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য। মানুষের জন্য তার প্রয়োজনের মুহূর্তে সর্বোচ্চ লেভেলের চিকিৎসা অ্যাভেলেবল করার জন্য যা বন্দোবস্ত দরকার সেটা আমাদের দেশে অবকাঠামোগতভাবে আছে, জনবলের দিক থেকে আছে। এটার মূল ব্যর্থতাগুলো হচ্ছে ব্যবস্থাপনাগত ব্যর্থতা এবং তার মধ্যে হচ্ছে রিসোর্স অ্যালোকেশন খুবই দুর্বল। তিনি বলেন, শুধুমাত্র হাসপাতালের ফার্মেসিতেই যদি রোগীর প্রয়োজনীয় সব ওষুধের ব্যবস্থা করা যায় তাহলেই অনেক খরচ কমে যাবে। একজন ডাক্তার উপজেলায় যাওয়া মানে তিনি দিনে যে প্রেসক্রিপশন লেখেন তার মধ্যে দিয়ে দিনে ১,০০০ টাকার ওষুধের বাজার তৈরি হয়, কিন্তু এই ১,০০০ টাকার ওষুধকে ৩০০ টাকায় দেওয়া সম্ভব যদি সেটা হাসপাতালে দেওয়া হয়। কমিউনিটি ক্লিনিক, উপজেলা ও জেলা হাসপাতালগুলোকে সেবা বান্ধব করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ২৩,০০০ ফিল্ড ওয়ার্কার আছে, অলমোস্ট ২৩,০০০ হলো FWA, ওই যে ফ্যামিলি প্ল্যানিং এর, প্রায় ১২,০০০-এর মতন আছে হেলথ অ্যাসিস্ট্যান্ট। এই লোকগুলাকে কেন কাজে লাগানো হয় না? এই লোকগুলোর মধ্যে তো এখন অনেক দক্ষ হয়েছে যারা নাকি এই উপজেলা হেলথ কমপ্লেক্সে কাজ করতে পারে। এসবের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও সেবা খাত রাজনৈতিক বলয়মুক্ত রাখার পরামর্শ তাদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। খেলার খবর। ট্রফি নিয়ে দেশে ফিরল সাফ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব ২০ ফুটবল দল। স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব ২০-এ প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বিকেলে 4:30টায় ঢাকায় পৌঁছায় যুবারা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নদের বরণ করে নেয় বিমানবন্দরে। সন্ধ্যায় জাতীয় ক্রীড়া পরিষদে সাফ চ্যাম্পিয়নদের সাথে সাক্ষাৎ করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।